বিকাশের যাত্রাটা খুব বেশি দিনের না। এমনকি কিছুদিন আগেও মোবাইল ব্যাংকিং কনসেপ্টটি আমাদের দেশে একদমই নতুন ছিল। বর্তমানে বাংলাদেশে 8.25 কোটি মোবাইল ব্যাংকিং ইউজার আছে, কিন্তু অ্যাক্টিভ ইউজারের সংখ্যা 2.68 কোটি। এর মধ্যে বিকাশের অ্যাক্টিভ ইউজার আছে 2.2 কোটি। সুতরাং অ্যাক্টিভ ইউজারের ভিত্তিতে বিকাশের মার্কেট শেয়ার 80%-এরও বেশি। এমনকি 2015 সালে বিকাশ ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ব্যাংকিং কোম্পানি। বর্তমানে বাংলাদেশে প্রায় 22% মানুষের বিকাশ অ্যাকাউন্ট রয়েছে। বিকাশের মাধ্যমে প্রতিদিন প্রায় 60 লাখেরও বেশি লেনদেন হচ্ছে। বলা যায় বিগত বছরগুলোতে অর্থ লেনদেনের জন্য নিরাপদ, সহজ এবং দ্রুততর মাধ্যম হিসেবে বিকাশ বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। তাহলে আজকের ভিডিওতে কথা বলবো বিকাশ নিয়ে, জানাবো আপনাদের বিকাশের যাত্রা এবং উত্থান নিয়ে। সালে কামাল কাদির এবং ইকবাল কাদির নামে দুই ভাই ইউএসএতে মানি ইন মোশন এলএলসি নামে একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। মানি ইন মোশন এলএলসি এর সাথে নিক হিউজও যুক্ত ছিলেন, যিনি কেনিয়াতে মোবাইল মানি ট্রান্সফার সার্ভিস এম-পেসা লঞ্চ করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল একটি রিলায়েবল এবং কনভিনিয়েন্ট মোবাইল ব্যাংকিং সেবা দেওয়া। সে সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে ভিসা, মাস্টারকার্ড কিংবা পেপ্যালের মতো সার্ভিসগুলো জনপ্রিয়তা পাচ্ছিল। কিন্তু তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশে যথাযথ টেকনোলজি আর ইনফ্রাস্ট্রাকচারের অভাবে এসব সার্ভিস আসতে পারছিল না। অন্যদিকে যেহেতু মোবাইল ফোনের ইউজার বাড়ছিল, তাই তারা বাংলাদেশের মার্কেটে মোবাইল মানি ব্যাংকিং নিয়ে কাজ করতে যাচ্ছিল, যেখানে ইন্টারনেট, এটিএম বা আনুষঙ্গিক ইনফ্রাস্ট্রাকচারের কোনো প্রয়োজন নেই। কিছুদিন পর বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ ব্যাংকের আওতায় অন্যান্য ব্যাংকগুলোকে মোবাইল ব্যাংকিং সার্ভিস অপারেট করার অনুমতি দেওয়া হয়। তাই 2010 সালে ব্র্যাক ব্যাংক মানি ইন মোশন এলএলসি এর সাথে যৌথ উদ্যোগে তাদের মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ চালু করে। অন্যান্য ব্যাংক যেখানে তাদের মোবাইল ব্যাংকিং সেবা চালু করতে ততটা তৎপর ছিল না, তখন ব্র্যাক ব্যাংক এই সুযোগটি কাজে লাগায়। বিকাশের কার্যক্রম শুরু করার জন্য মানি ইন মোশন এলএলসি $5 মিলিয়ন বিনিয়োগ করে এবং কামাল কাদিরকে কোম্পানির সিইও ঘোষণা করা হয়। 2011 সালের জুলাইতে রবি আজিয়াটা লিমিটেডকে মোবাইল নেটওয়ার্ক অপারেটর সহযোগী হিসেবে নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে বিকাশ। এবার আপনাদের জানাবো কিভাবে বিকাশের উত্থান হয়। বাংলাদেশের শতকরা 70% মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে এবং তারা সাধারণ ব্যাংকিং সেবা থেকে অনেকাংশে বঞ্চিত ছিল, যদিও এদের মধ্যে 68% মানুষই মোবাইল ফোন ব্যবহারকারী। এই সুযোগটিকে কাজে লাগিয়ে বিকাশ শুরুতেই এই সেগমেন্টের কাস্টমারদের টার্গেট করে। সেজন্যই তাদের শুরুর দিকের প্রমোশনগুলো গ্রাম কেন্দ্রিক ছিল। শুরুতে বিকাশ মাত্র 500 জন এজেন্ট নিয়ে তাদের যাত্রা শুরু করে এবং কিছুদিনের মধ্যে বিকাশ সবার মাঝে আস্থা অর্জন করে নিতে সক্ষম হয়। মাত্র 1 বছরের মধ্যেই তাদের গ্রাহক সংখ্যা 20 লাখে পৌঁছে যায়। এরপর বিকাশকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। 2013 সালে তাদের ইউজার সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যায়। শুরুতে শুধুমাত্র টাকা পাঠানো আর গ্রহণ করার সুবিধা দিয়ে থাকলেও ধীরে ধীরে বিকাশ মোবাইল ওয়ালেটে সেবা দিতে শুরু করে, যার ফলশ্রুতিতে তখন 75টি প্রতিষ্ঠানের প্রায় 600টি আউটলেটে বিকাশের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা যাচ্ছিল। সে বছরের ডিসেম্বরে প্রতিদিন প্রায় $1 মিলিয়ন সমমূল্যের ট্রানজাকশন হয়েছিল বিকাশের মাধ্যমে। একই বছর ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের মেম্বার ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন বিকাশের সাথে যুক্ত হয়। 2014 সালের মার্চে বিল গেটসের প্রতিষ্ঠিত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বিকাশে $10 মিলিয়ন ইনভেস্ট করে, যা বিকাশকে একটি ভালো বুস্ট দেয়। এর মধ্যে বিকাশ রবি সহ গ্রামীণ ফোন, বাংলালিংক এবং এয়ারটেলের সাথে চুক্তিবদ্ধ হয়ে মোবাইল অপারেটরগুলোর গ্রাহকদের মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছিল। 2015 সালে বিকাশের ইউজার সংখ্যা 2 কোটিতে পৌঁছে যায় এবং দেশব্যাপী এজেন্ট সংখ্যা গিয়ে দাঁড়ায় 1,16,000-এ। তখন পর্যন্ত বিকাশের রেভিনিউ ছিল প্রায় 1059 কোটি টাকা। 2016 সালের মধ্যে বিকাশের মাধ্যমে প্রতিদিন প্রায় 36 লাখ লেনদেন হচ্ছিল। 700টি প্রতিষ্ঠানের প্রায় 30,000 আউটলেটে বিকাশের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা পাচ্ছিল ইউজাররা। তার 1 বছর পর বিকাশের রেভিনিউ বেড়ে প্রায় 1484 কোটি টাকায় দাঁড়ায়। সে সময় বিকাশের মাধ্যমে দৈনিক প্রায় 45 লাখ লেনদেন হচ্ছিল এবং দৈনিক লেনদেনের পরিমাণ ছিল প্রায় 750 কোটি টাকা। বিকাশের জনপ্রিয়তা এবং সাফল্যের কারণে 2017 সালে ফরচুন ম্যাগাজিনের চেঞ্জ দ্য ওয়ার্ল্ড লিস্টে 50টি প্রতিষ্ঠানের মধ্যে 23তম স্থান লাভ করে বিকাশ। 2018 সালে আলিবাবা গ্রুপের অ্যান্ড ফাইন্যান্সিয়াল বিকাশের 20% শেয়ার কিনে নেয়। সে পর্যন্ত বিকাশের ব্র্যাক ব্যাংকের শেয়ার ছিল 51% এবং বাকি 49% ছিল মানি ইন মোশন এলএলসি, আইএফসি, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ড ফাইন্যান্সিয়ালের নামে। 2018 সালে বিকাশ তাদের মোবাইল অ্যাপটি লঞ্চ করে এবং সে বছরই অ্যাপটিকে বেস্ট ইনোভেশন হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়।
2019 সালে বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসের মাধ্যমে দৈনিক লেনদেনের পরিমাণ ছিল গড়ে 1264 কোটি টাকা, যার মধ্যে শুধু বিকাশের মাধ্যমে লেনদেন হয় 900 কোটি টাকারও বেশি। একই বছর বিকাশকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়। 2019-এ বিকাশের ইউজার সংখ্যা বেড়ে 3.8 কোটি ছাড়িয়ে যায় এবং তাদের এজেন্ট সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 2,30,000-এ। গত বছর বিকাশের রেভিনিউ ছিল 2,416 কোটি টাকা। শুরুতে বিকাশ ক্যাশ ইন ক্যাশ আউট এবং সেন্ড মানি সার্ভিস নিয়ে আসলেও ধীরে ধীরে তারা নতুন নতুন সার্ভিস যুক্ত করতে থাকে। তারা তাদের সেবাটি শুধুমাত্র গ্রাম কেন্দ্রিক না রেখে সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানের সাথেও ইন্টিগ্রেট করতে কাজ করে যাচ্ছিল। বিকাশের সবচেয়ে যুগোপযোগী সার্ভিসটি ছিল বিকাশ পেমেন্ট। এর পূর্বে বাংলাদেশে কোনো ওয়ালেট সার্ভিস ছিল না, যার ফলে কমার্স ও কমার্স সার্ভিসগুলোতে বিকাশ পেমেন্ট বেশ জনপ্রিয়তা পায়। শপিং মল থেকে শুরু করে প্রায় সব রকমের সুপার মলগুলোতেও বর্তমানে বিকাশের মাধ্যমে পেমেন্টের সুবিধা পাওয়া যাচ্ছে। 2019-এ প্রায় 1,63,000 মার্চেন্ট বিকাশের মাধ্যমে পেমেন্ট অ্যাকসেপ্ট করছিল। চায়না এবং ইন্ডিয়ার মতো দেশগুলো যখন ক্যাশলেস ইকোনমির দিকে যাচ্ছে, তখন বিকাশের এই সেবাটিও বাংলাদেশের ক্যাশলেস ইকোনমির পথ সুগম করতে পারে। আবার বিকাশের মাধ্যমে আপনি বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল দেওয়া থেকে শুরু করে বাস, ট্রেন, লঞ্চ, এমনকি মুভি টিকিটও কিনতে পারবেন। ইউজাররা বিকাশের সকল সেবা বিকাশ অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারছে। আবার বিকাশও ইউজারদের শুধুমাত্র অ্যাপ ভিত্তিক বিভিন্ন অফারও দিচ্ছে। এমনকি বিকাশ নন বিকাশ ইউজারদেরকেও টাকা পাঠানোর সুবিধা দিচ্ছে। বিকাশের মাধ্যমে আপনি শিক্ষা, স্বাস্থ্য বা জাকাতের জন্য ডোনেটও করতে পারবেন। চলতি বছরের মার্চের 20 তারিখ থেকে এপ্রিলের 20 তারিখ পর্যন্ত 1,63,924 জন ইউজার মোট প্রায় 5 কোটি টাকারও বেশি ডোনেট করেছে বিকাশের মাধ্যমে। তাছাড়া বিকাশ ইন্টারন্যাশনাল রেমিটেন্সের সুবিধাও দিচ্ছে। শুরুতে যুক্তরাজ্য এবং আরব আমিরাতে বিকাশের পার্টনার ব্যাংকগুলোর মাধ্যমে দেশের বাইরে থেকে বিকাশের টাকা পাঠানো যেত। পরবর্তীতে মাস্টারকার্ড এবং ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে বিকাশের পার্টনারশিপে যাওয়ার ফলে বর্তমানে 93টি দেশ থেকে ইন্টারন্যাশনাল রেমিটেন্সের সুবিধা পাওয়া যাচ্ছে। 2020-এর এপ্রিলে বিকাশের মাধ্যমে প্রায় 100 কোটি টাকা রেমিটেন্স এসেছে। বর্তমানে দেশব্যাপী বিকাশের 120-টিরও বেশি কাস্টমার সার্ভিস টাচ পয়েন্ট এবং 200-টিরও বেশি ডিস্ট্রিবিউটর রয়েছে। হেল্পলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় 12,000 গ্রাহকের সেবা দিয়ে আসছে বিকাশ। আপনারা হয়তো চিন্তা করছেন বিকাশের বিপুল সাফল্য এবং দেশব্যাপী বিস্তৃত সেবার কারণে তারা বিগত বছরগুলোতে প্রচুর পরিমাণ প্রফিট করেছে। কিন্তু যদি বলি 2019-এ বিকাশ 62.5 কোটি টাকা লসে ছিল, এবার হয়তো ব্যাপারটা আপনাকে চিন্তা করতে বাধ্য করবে। সত্যি বলতে বিকাশ শুরু থেকেই খুব একটা প্রফিট করছিল না। এর কারণ শুরুর দিকে বিকাশের একটা বড় অংশ ব্যয় হতো কাস্টমারদের মোবাইল ব্যাংকিং সম্পর্কে এডুকেট করতে। নতুন প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে ফার্স্ট মুভারদের এই ইনভেস্টমেন্ট করতেই হয়। তাছাড়া বিগত বছরগুলোতে বিকাশ তাদের নতুন কাস্টমার অ্যাকুইজিশন এবং এক্সিস্টিং কাস্টমারদের ধরে রাখতে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে আসছে। বাংলাদেশের অনলাইন, অফলাইন, প্রিন্ট বা টিভি মিডিয়া থেকে শুরু করে এমন কোথাও নেই যেখানে বিকাশের বিজ্ঞাপন নেই। এছাড়াও কমার্স, ব্র্যান্ড শপ এবং সুপার শপগুলোতে বিকাশ পেমেন্টে ইউজারদের ক্যাশব্যাকও দিয়ে আসছে। অপরদিকে বিকাশ তাদের আয়ের সিংহভাগই এজেন্ট, ডিস্ট্রিবিউটর এবং টেলিকম কোম্পানিগুলোকে দিয়ে থাকে। বিকাশের 1.85% চার্জ থেকে 77% এজেন্ট এবং ডিস্ট্রিবিউটরদের দেওয়া হয়, 7% টেলিকম কোম্পানিকে এবং মাত্র 16% থাকে বিকাশের জন্য। এমনকি ডিপোজিট অ্যামাউন্টের উপর গ্রাহকদের বার্ষিক 4% ইন্টারেস্টও প্রদান করছে বিকাশ। এর ফলশ্রুতিতে বিকাশ তাদের ব্যবসা প্রসারিত করতে সক্ষম হলেও খুব একটা লাভের মুখ দেখেনি। তবে 2020-এর প্রথম কোয়ার্টারে বিকাশ প্রায় 17.5 কোটি টাকা প্রফিট করলেও বিকাশের মতো একটি প্রতিষ্ঠানের জন্য সংখ্যাটি খুবই নগণ্য। যদিও 2020-এ বিকাশের মোট অ্যাসেট আছে প্রায় 5,300 কোটি টাকা। আশা করা যায় খুব দ্রুতই বিকাশের মাধ্যমে লেনদেনের পরিমাণ 1,000 কোটি টাকা এবং ইউজার সংখ্যা 4 কোটি ছাড়িয়ে যাবে। এর মধ্যে অন্যান্য ব্যাংকগুলোর মোবাইল ব্যাংকিং সার্ভিস যেমন রকেট, শিওর ক্যাশ, ইউপে, ওকে ওয়ালেট এবং রাষ্ট্রায়ত্ত ডাক বিভাগের অন্তর্গত নগদ সহ আরও বেশ কিছু ওয়ালেট সার্ভিস যেমন আইপে, জিপে ইত্যাদি মার্কেটে আসে। কিন্তু বিকাশের অ্যাগ্রেসিভ মার্কেটিং ও বিশাল এজেন্ট নেটওয়ার্কের কারণে কোনোটি বিকাশের মার্কেট শেয়ারকে পেনিট্রেট করতে পারেনি। বিকাশ নিজেদের এমনভাবে ব্র্যান্ডিং করেছে যে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং বলতেই মানুষ বিকাশকেই বোঝে, যেমনটা যে কোনো ব্র্যান্ডের মোটরসাইকেলই মানুষ হোন্ডা নামে ডাকে। বাংলাদেশের মোবাইল ব্যাংকিং এর দৃশ্যপটে বিকাশের আগমন সবার প্রথমে না হলেও বিকাশের বিচরণ সবচেয়ে বেশি। ইউজারদের এডুকেট করা থেকে শুরু করে কাস্টমার অ্যাকুইজিশন পর্যন্ত বিকাশের যে তৎপরতা, তাতে অনেকেই বিকাশকে ফার্স্ট মুভার হিসেবে ভাবলে সেটা খুব অবাক করার মতো বিষয় হবে না।
বিকাশের সেই তৎপরতায় ফাস্ট মুভার না হয়ে বিকাশকে ফাস্ট মুভারের প্রায় সকল অ্যাডভান্টেজই এনে দিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবার ৮০% মার্কেট শেয়ারই বিকাশের আওতায়। অপরদিকে বিকাশের আগে মার্কেটে আসলেও বিকাশের টপ কম্পিটিটর রকেটের মার্কেট শেয়ার মাত্র ১৭%। পরিশেষে বলাই যায় বিকাশ সবসময় তাদের কম্পিটিটরদের থেকে এক ধাপ এগিয়ে ছিল। বিকাশই মূলত বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিং সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা দিতে পেরেছিল, যা পরবর্তীতে বাকি প্রতিষ্ঠানগুলোর জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করে। বিকাশের মার্কেটিং এবং ব্র্যান্ডিং ছাড়াও তাদের সফলতা এবং তাদের সার্ভিসে কি কি নতুনত্ব আনতে পারে এসব নিয়ে অনেক অ্যানালাইসিস রয়েছে। আমাদের পরবর্তী কোনো ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর বিকাশ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে তা জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন ও শেয়ার করুন। আমাদের ভিডিও নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে তা অবশ্যই জানাবেন। বিজনেস ওয়ার্ল্ডের আরো তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আপনাদের আইডিয়া ও মতামত শেয়ার করতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে। সবার আগে নোটিফিকেশন পেতে প্রেস করুন বেল আইকনটি, পাশাপাশি ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজটি।